হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো যে রায়টা দেওয়া হয়েছে সিটিজেনশিপ নিয়ে, সেই রায়টাকে আমরা ডিকোড করব। এই যে ভার্ডিক্টটা আসলো, সেই ভার্ডিক্টটা কিসের উপর বেস করে আসলো, জাজেসরা কিসের উপর ভিত্তি করে রায়টা দিলেন, তো সেটাকে আমরা ডিকোড করব অত্যন্ত সিম্পল ম্যানারে। একটা কমপ্লেক্স ইস্যু যেটাকে খুব সিম্পল ম্যানারে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো ভিডিওটা দেখুন, খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। আসামের যারা সাধারণ মানুষ, আসামের মানুষ পিপল, তারা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই দাবি জানিয়ে আসছে যে পূর্ব পাকিস্তান, অর্থাৎ যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত, সেই বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীরা তারা আসামে এসে আসামে যেটা ইলেকটোরাল রোল মানে ভোটার যে তালিকা, সেখানে তাদের নাম অবৈধভাবে তারা সেখানে এন্ট্রি করিয়ে ফেলেছে। এবং আসামের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের যারা লিডার, আসামের পিপল, এনারা একটা পার্টি, এবং আসামের যেটা রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, এনারা একটা পার্টি, মানে দুটো পার্টি, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তিনটে পার্টি। এই তিনজনের মধ্যে একটা ট্রাই পার্টি ট্রিটি মানে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সেখানে কি উঠে আসে ব্যাপারটা, 1966 সালের জানুয়ারি 1, 1966 এটা কাট অফ ডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ এর পরে যারা বাংলাদেশ থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান যেটা আগে নাম ছিল, সেইখান থেকে যারা ইলিগালি মানে অবৈধভাবে আসামে এসে রয়েছে, বা আসামের যেটা ভোটার তালিকা সেখানে তাদের নাম নথিভুক্ত করেছে ইলিগালি, তো তাদেরকে বিদেশি অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ডিক্লেয়ার করা হবে। এবং 24 মার্চ 1971 এই যে ডেটটা, এই ডেটের মধ্যে যারা অনুপ্রবেশকারী অর্থাৎ ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে আসামে প্রবেশ করেছে, তাদের যদি আসামের মানুষ অর্থাৎ আসামের যে লিডার, যারা যে মুভমেন্টটা হয়েছে, তারা যদি মনে করে যে তাদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে আসামের, তো তখন সেটা তারা দিতে পারে। কিন্তু কাট অফ ডেট হচ্ছে গিয়ে তোমার 1966 জানুয়ারি 1, মানে যেটা 24 মার্চ 1971 কাট অফ ডেটটা বললাম 1966 পর, এই যে কাট অফ ডেটের যে ডিফারেন্সটা, এর মাঝে যারা এসছিল আসামে, তাদের মানে নাগরিকত্বটা হচ্ছে আরবিটারি, মানে যদি মনে করে আসামের মানুষ দেবে তবেই তারা নাগরিকত্ব নিতে পারবে, আদারওয়াইজ নট। মানে নাগরিকত্ব তো অ্যাকচুয়ালি দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের হাতে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু এই যে সাধারণ মানুষের যে তাদের যে একটা মানে কনসেন্ট, তাদের যে একটা মানে আমরা এদের রাখতে চাই, এই কনসেন্টটা স্টেট গভর্নমেন্টের কাছে পৌঁছাবে, কাদের রাখতে চায় কাদের রাখতে চায় না, কিছুটা এইরকম আরবিটারি শব্দটা এখানে প্রকাশ পেয়েছে। যারা পিটিশনার হয়েছে, এই কথাটা কেন বললাম, যারা পিটিশনার হয়েছে অর্থাৎ আসামের তরফ থেকে যে পিটিশনার হয়েছে সুপ্রিম কোর্টে, তাদের বক্তব্যটা কিছুটা এইরকমই। নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু সংবিধানের 6A যে ধারাটা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্টের, সেই ধারায় কিন্তু কোডিফাইড করা রয়েছে। এবার এখানে যে কথাটা আমি মেনশন করলাম যে নাগরিকত্ব যারা লিগ্যাল মাইগ্রেন্ট কিংবা ইলিগাল মাইগ্রেন্ট, লিগ্যাল মাইগ্রেন্ট যেটা বলতে চাওয়া হচ্ছে যে 1966 জানুয়ারি 1 অবধি যারা আসামে এন্টার করেছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে, তাদের লিগ্যাল মাইগ্রেন্ট হিসেবে আসামের মানুষজন মনে করছে। আর অ্যাকচুয়ালি বাই ল যেটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে যে 24 মার্চ 1971 এটা হচ্ছে কাট অফ ডেট। তার মানে তার আগে যারা আসামে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছিলেন তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তারা হচ্ছে লিগ্যাল মাইগ্রেন্ট, নট ইলিগাল। বাট অ্যাকর্ডিং টু আসামিজ পিপল দে আর ইলিগাল মাইগ্রেন্ট বিফোর দিস ভার্ডিক্ট। তো এইটা একটা ব্যাপার উঠে আসছে এর মধ্যে থেকে। আচ্ছা, এইবার হচ্ছে আর্টিকেল 6 আর 7, আর্টিকেল 6 আর 7 সিটিজেনশিপ অ্যাক্টের এই দুটো ধারার সাহায্যে, অর্থাৎ এই দুটো ধারা দিয়ে যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়। এর তরফ থেকে যে পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই পিটিশনে যারা পিটিশনার তাদের তরফ থেকে যে আর্গুমেন্টটা রাখা হয় যে 6A অর্থাৎ এই ধারা অনুযায়ী পূর্ব পাকিস্তান যেটা আগে নাম ছিল এখন বর্তমানে বাংলাদেশ, সেখান থেকে যারা যারা আসামে এসছে মানে অ্যাজ এ ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে, তাদের যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট ছাড়া পসিবল নয়। এটা তাদের পক্ষ থেকে এটা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ তাদের পিটিশনারদের তরফ থেকে বলা হয়েছে যে 6 এটা কিন্তু অসাংবিধানিক।
এটা কিন্তু অসাংবিধানিক, এটা কিন্তু মানে প্রসেস মেনে হয়নি। সে সমর্থনে প্রধান বিচারপতি যে বক্তব্যটা পেশ করেছেন যে 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধানটা লাগু হয়েছিল ভারতবর্ষে, সেই সময় আর্টিকেল 6 আর 7 অনুযায়ী যারা যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল, তো তাদের যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ওই 6 আর আর্টিকেল 7 এই দুটো আর্টিকেলের সাহায্যে তাদের কভার করা হয়েছে। পরে যারা এসেছিলেন যাদের ওই দুটো আর্টিকেলের সাহায্যে কভার করা যায়নি, তাদের কিন্তু আর্টিকেল 6 দিয়ে কভার করা হয়েছে। আবার বলছি, আর্টিকেল 6 আর 7 দিয়ে অ্যাজ পার দ্য কনস্টিটিউশনালি যারা নাগরিকত্ব পেয়ে গেছে তারা কিন্তু সেই সংবিধান লাগুর পর জিনিসটা হয়েছে, অর্থাৎ 1950-এর 26শে জানুয়ারি। কিন্তু তার পরবর্তীকালে যারা আরও মাইগ্রেন্টরা এসছে ভারতবর্ষে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু 6A কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে, নট 6 আর 7 আর্টিকেল, 6A আর্টিকেল। বুঝতে পারা গেল? এটা হচ্ছে কিন্তু চিফ জাস্টিস DY চন্দ্রচূড় ওনার বক্তব্য। আমি ইংলিশ স্টেটমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। 6 and 7 আর অনলি মিন টু ডিটারমাইন সিটিজেনশিপ at the commencement of the constitution, at the commencement of the constitution মানে সংবিধানের শুরুতে, on January 26, 1950, but section 6A, ভালো করে জিনিসটা বুঝবেন, but section 6A on the other hand deals with those who are not covered by the constitutional provisions। তো এটা কিন্তু আমার বক্তব্য না, এটা কিন্তু চিফ জাস্টিস DY চন্দ্রচূড় উনি স্টেটমেন্টটা কোর্টে হিয়ারিংয়ের সময় কিন্তু উনি প্রেজেন্ট করেছেন। 6A এই যে আর্টিকেলটা, সেটা শুধুমাত্র আসামের জন্যই ড্রাফটেড করা হয়, যেটা কি না আর্টিকেল 14টাকে ভায়োলেট করে, মানে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, যেটা এই প্রিন্সিপাল অফ ইকুয়ালিটিটাকে ভায়োলেট করে। তার কারণ হচ্ছে শুধুমাত্র একটা স্টেটের জন্যই কেন এই 6Aটাকে মানে ড্রাফটেড করা হবে, বাকি স্টেটগুলোর জন্য কেন করা হবে না? তাহলে সবার জন্য সমান ট্রিটমেন্ট হলো না। এবং পিটিশনাররা আরও বক্তব্য রাখেন যে শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্যই যদি এই 6Aটাকে মানে রূপায়ণ করা হয়, ড্রাফটেড করা হয়, তাহলে আসামের যেটা বর্ডার স্টেট রয়েছে, আশেপাশের বর্ডার স্টেটগুলো মানে উইদিন ইন্ডিয়া, সেখান থেকে যে অনুপ্রবেশ হবে না তার কী গ্যারান্টি আছে? তাহলে সেই স্টেটগুলোকে কেন এক্সক্লুড করে দেওয়া হলো, বর্ডার স্টেটগুলোকে কেন এক্সক্লুড করে দেওয়া হলো, মানে উল্লেখ কেন করা হলো না ওই আর্টিকেল 6-এর আন্ডারে? তো এটা কিন্তু একটা আর্গুমেন্ট রাখা হয়। এবার চিফ জাস্টিস এর সমর্থনে, 6Aটার সমর্থনে যেটা বলেন চিফ জাস্টিস, যে ভারতের আর কোনো স্টেটে, মানে ভারতবর্ষের বাকি আর কোনো স্টেটে এই ধরনের হিউজ অ্যামাউন্ট অফ অনুপ্রবেশ দেখা যায়নি, এবং এই অনুপ্রবেশের ফলে আসামের যেটা পলিটিক্যাল অ্যান্ড যে কালচারাল রাইট সেটা কিন্তু নষ্ট হয়, অনেকটাই নষ্ট হয়, যেটা কিন্তু চিফ জাস্টিস বলেন। এই কারণেই শুধুমাত্র আসামের জন্য এই 6A আর্টিকেলটাকে ড্রাফটেড করা হয়। তো এটা কিন্তু চিফ জাস্টিসের বক্তব্য। জাস্টিস সূর্যকান্ত তিনি বলেন যে আসামে অনুপ্রবেশ নিয়ে যে বিশাল মুভমেন্ট দীর্ঘদিন যাবৎ হচ্ছিল, সেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো স্টেটে কিন্তু এরকম হিউজ অনুপ্রবেশ নিয়ে মুভমেন্ট দেখা যায় না। তাই ভারতবর্ষের অন্য কোনো স্টেটে এই 6Aটাকে লাগু করা হয়নি, বা অন্য কোনো স্টেটে এই 6Aটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়নি, মানে বাড়িয়ে দেওয়া হয়নি, অন্য কোনো স্টেটের ওপর লাগু করা হয়নি, শুধুমাত্র আসামের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে 6Aটা, এবং আসামের জন্য স্পেশালি 6Aটাকে ড্রাফটেড করা হয়েছে। যেটা পিটিশনারদের তরফ থেকে বারবার আর্গুমেন্ট করা হয়েছিল যে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি মানে আর্টিকেল 14টা যেটা ইকুয়ালিটি বিফোর ল, সেটা কিন্তু ভায়োলেট করা হয়েছিল, যেটা কিন্তু চিফ জাস্টিস সূর্যকান্ত উনি কিন্তু তার যে আর্গুমেন্ট, পাল্টা যে আর্গুমেন্ট, সেই প্রসঙ্গে কিন্তু তিনি বলেন যে এই যে তীব্র আন্দোলন সেটা কিন্তু শুধুমাত্র আসামেই দেখা গিয়েছিল, আদার্স কিন্তু কোনো স্টেটে কিন্তু এরকম তীব্র আন্দোলন দেখা যায়নি, যে কারণে এটা স্পেশালি আসামের জন্যই ড্রাফটেড করা হয়েছে, আদার্স স্টেটে এটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়নি। তো আসামের তরফ থেকে এটাও দাবি করা হয় কোর্টে যে এই যে 6A এই আর্টিকেলটাকে যদি আমরা ফ্যাসিলিটেট করে দেওয়া হয়, বা এই আর্টিকেল যদি ফ্যাসিলিটেট করে দেওয়া হয়, তাহলে এটা এক প্রকার এক্সটার্নাল অ্যাগ্রেশনটাকেই প্রমোট করা হচ্ছে। তার কারণ হচ্ছে 2005 সালে সুপ্রিম কোর্ট নিজেই একটা জাজমেন্ট দেয়, যেখানে কিনা বলা হয় ইলিগাল মাইগ্রেন্ট তাদের যে নাগরিকত্ব যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা এক্সটার্নাল অ্যাগ্রেশনটাকেই মানে প্রমোট করা হলো।
এটা হচ্ছে সর্বানন্দ সনোয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2005-এর সুপ্রিম কোর্টের নিজের জাজমেন্ট। আবার বলছি, সর্বানন্দ সনোয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2005 সালে সুপ্রিম কোর্ট নিজেই জাজমেন্ট দেয় যে যারা ইলিগালি এন্টার হয়েছে আসামে তাদের যদি আমি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে সেটা কিন্তু এক প্রকার এক্সটার্নাল অ্যাগ্রেশন হয়ে যাবে। তো এখন পিটিশনারদের তরফ থেকে বক্তব্য যে এখন সুপ্রিম কোর্ট যেই জাজমেন্টটা এটা জাজমেন্ট নয়, এখন যদি 1971টাকে কাট অফ ধরে আমরা ওটাকে যারা অনুপ্রবেশ করেছে ইলিগালি তাদের যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্ট নিজের যে জাজমেন্টটা 2005 সালে সেটাকে কিন্তু ভায়োলেট করে দিচ্ছে। তো এই যে আর্গুমেন্টটা দেওয়া হলো আসামের তরফ থেকে, পিটিশনারের তরফ থেকে, তার বেসিসে জাস্টিস কান্ত উনি বলেন যে এই যে মানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা মানে আর্টিকেল 6-এর আন্ডারে, তো সেটা কিন্তু একটা কন্ট্রোলড ম্যানারে হবে, প্র্যাকটিক্যাল ম্যানারে হবে, আর কিন্তু রেগুলেটেড ম্যানারে হবে। কন্ট্রোল ম্যানারে, প্র্যাকটিক্যাল ম্যানারে, রেগুলেটেড। তার মানে কি, যে কেউ র্যান্ডমলি আসলো 1971 আগে যারা এসেছিলো তাদের সবাই যে নাগরিকত্ব পেয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তাদের জাজমেন্ট হবে, জাজমেন্ট মানে ভেরিফাই হবে সেই ব্যক্তিকে রাইট ফিট কিনা নাগরিকত্ব পাওয়ার জন্য, সে দেশের প্রতি তার সম্মান কতটা রয়েছে, দেশকে সে ভালোবাসে কিনা, আর বিভিন্ন রকম এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি। তো কারণ সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে জিনিসগুলো রয়েছে, এই কথাগুলো বললাম, দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান, দেশের জাতীয় পতাকার উপর সম্মান, ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে, তো সেই জিনিসগুলো সে মেনটেন করছে কিনা, সে ব্যক্তি অনেস্ট ক্যারেক্টার আছে কিনা তার, এগুলো কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে রয়েছে। তো সেই কথাগুলি বললাম। তো এইগুলো যদি স্যাটিসফাইড হয় তো সেই জিনিসগুলো কিন্তু জাজমেন্টাল বিষয় আছে, তো র্যান্ডামলি আসলেই পেয়ে যাবে না। তো জাস্টিস কান্ত উনি যেটা বলতে চাইলেন যে র্যান্ডামলি আসলেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে না, তো এটা কিন্তু একটা কন্ট্রোল ম্যানারে হচ্ছে, প্র্যাকটিক্যাল ম্যানারে হচ্ছে, প্র্যাকটিক্যাল ম্যানারে। তো এটা একটা ফ্যাক্ট। তো যেটা উনি বলতে চাইছেন যে এটা কখনোই কিন্তু তাহলে এক্সটার্নাল অ্যাগ্রেশন হলো না, কারণ এটা রেগুলেটেড ম্যানারে হলো, একটা প্র্যাকটিক্যাল ম্যানারে হলো, একটা কন্ট্রোলড ম্যানারে হলো। তো আসামের পিটিশনারদের পক্ষ থেকে এই দাবিটাও রাখা হয় যে আর্টিকেল 6-এ এইটা কিন্তু আর্টিকেল 29 সংবিধানের যে 29 নম্বর ধারা, যেটা কিনা বলে যে প্রত্যেকটা ব্যক্তি বা মানুষ ভারতবর্ষের সে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ এবং তার কালচার, যেটা কালচারাল রাইট, সেটা কিন্তু নিজে বজায় রাখতে পারবে, সেটা কিন্তু কোনো হস্তক্ষেপ হবে না। সবাই তার নিজস্ব ভাষা, নিজস্ব কালচারাল রাইটটা রাখতে পারবে। এবার পিটিশনারদের তরফ থেকে বলা হয় বাংলাদেশি যারা মানুষ অর্থাৎ ইমিগ্রেশন করে এসছে, অনুপ্রবেশ করে এসছে, মানে অ্যাজ এ ইলিগাল মাইগ্রেন্ট, তাদের যদি আমরা নাগরিকত্ব দেওয়া হয় বা নাগরিকত্ব দিই তাহলে পরে কিন্তু আমাদের যেটা কালচারাল রাইট, ল্যাঙ্গুয়েজের যে রাইট, সেটা কিন্তু এফেক্ট হয়ে যেতে পারে, যেটা সরাসরি আর্টিকেল 29-টাকে ভায়োলেট করছে। তো এইবার চিফ জাস্টিসের তরফ থেকে যেটা বলা হয় যে শুধুমাত্র বিভিন্ন গ্রুপ অর্থাৎ এথনিক গ্রুপ তাদের প্রেজেন্স থাকা মানেই, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের বা বিভিন্ন কালচারালের মানুষ থাকা মানেই এইটা যে তুমি বলতে পারো না যে তোমার আর্টিকেল 29টা ভায়োলেট হয়ে যাচ্ছে। এটা চিফ জাস্টিসের বক্তব্য। তো ওনার বক্তব্যটা আমি স্টেটমেন্ট ইংলিশে শুনিয়ে দিচ্ছি। তো চিফ জাস্টিস চন্দ্রচূড় held that the mere presence of different ethnic group in a state is not sufficient to infringe the right guaranteed by the Article 29(1). তো এটা চিফ জাস্টিস ওনার বয়ান এই পিটিশনারের পাল্টা যে আর্গুমেন্ট তার সপক্ষে। পিটিশনারদের তরফ থেকে যেটা দাবি রাখা হয়েছিল যে আর্টিকেল 6-এ যেটা স্পেশালি আসামের জন্য ড্রাফটেড করা হয়েছিল সেটাকে কিন্তু রদ করে দেওয়া হোক, বা এটা রদ করাটা বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি যে কাট অফ ডেট 1971 এটা যেন না করা হয়, 1966 1 জানুয়ারি এইটাই যেন কাট অফ ডেট রাখা হয়। বাকি যেটা রাখা হচ্ছে 1971 24 মার্চ, এটা কিন্তু আরবিটারি রাখা হোক, যেটা কিন্তু বহুত দিনের দাবি, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেটা কিন্তু মানা হয়নি। সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে ওটা কিন্তু একটা ফাইনাল কাট অফ ডেট, নট 1966 ফাইনাল কাট অফ ডেট। আবার বলছি 1966টা কিন্তু ফাইনাল কাট অফ ডেট নয়, 1971টাই হচ্ছে গিয়ে ফাইনাল কাট অফ ডেট, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রিসেন্টলি যে ভার্ডিক্টটা দেওয়া হলো সেখানে কিন্তু ওটাই কিন্তু ফাইনাল আউটকাম বেরিয়ে আসলো। এইবার ব্যাপারটা হচ্ছে এবার এটা কতটা কি এফেক্ট করবে সেটা প্র্যাকটিক্যালি এটা তো বলা সম্ভব নয় আমার পক্ষে,
এবার আসামের যারা সাধারণ মানুষ আছে তারা তাদের নিজস্ব যে স্টেটমেন্ট বয়ান ফ্রিডম অফ স্পিচ, যেটা কিনা আর্টিকেল 9 প্রোভাইড করে, আপনি আপনার ফ্রিডম অফ স্পিচের মাধ্যমে আপনি কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন যে হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং, একটা লিমিটেশন রেখে, কারণ এটা কোর্টের ম্যাটার, নট মাই ওপিনিয়ন। তো সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার কি মতবাদ বা আপনি কি ফিল করছেন বিষয়টা নিয়ে। ভিডিওটা দেখে যদি আপনার কোনো নলেজ হয়ে থাকে বা ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। এবং এরকম আরও ইম্পর্টেন্ট দেশের খবর নিয়ে আমি আপনাদের সামনে, যেটা কমপ্লেক্স সেটা কি সিম্পলে রিপ্রেজেন্ট করব। থ্যাংক ইউ।